আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আজকের যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব তা আমার ইমেল থেকে পাওয়া। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সব সময় আমার সাথেই থাকুন। আর আপনার জানা ভয়ঙ্কর ঘটনা আমাকে পাঠাতে চাইলে bootholaHorror@gmail.com এখনই পাঠিয়ে দিন। ইমেলে যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় হৃদয় ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি রাহাত। আমি আপনার অনেক বড় একটা ফ্যান। আপনার প্রতিটি ঘটনা শোনার জন্য আমি প্রতিদিনই অপেক্ষায় থাকি যে কখন আপনার ঘটনা দেবেন। আমার জানা ভয়ঙ্কর ঘটনা আপনার ইমেলে পাঠালাম। যে ঘটনাটা আপনার ইমেলে পাঠিয়েছি এই ঘটনা 2011 সালের ঘটনা। আশা করি এ ঘটনাটা অনেক ভয়ঙ্কর হবে। তাহলে কথা না বাড়িয়ে চলে যাব আমরা সরাসরি আমাদের ঘটনায়। উদ্বিগ্ন মনে নার্সিংহোমে বসে আছে রাজেশ। স্ত্রী নীলাকে লেবার রুমে নেওয়া হয়েছে। আজ দুদিন ধরে প্রসব বেদনায় কষ্ট পাচ্ছে ভীষণ। ডাক্তার অপেক্ষা করতে বলেছেন। স্বাভাবিক প্রসবের, কিন্তু রোগীর অবস্থা দেখে আর দেরি করা ঠিক মনে করলেন না। রাজেশের সম্মতি নিয়ে ওটিতে সিজার করার জন্য কিছুক্ষণ আগেই গেছেন দুজন ডাক্তার নার্সরা। রাজেশের আত্মীয় স্বজন তেমন কেউ নেই, শুধু আছেন মা। তিনি আসতে চেয়েছিলেন, অনেক বুঝিয়ে মাকে বাসায় রেখে এসেছে। দুশ্চিন্তায় উত্তেজনায় স্থির হয়ে বসতে পারছে না। ভীষণ অস্থির লাগছে। বাচ্চা হওয়া তো নতুন কিছু নয়, এত চিন্তারও কিছু ছিল না। কিন্তু নীলার জীবনে যে অস্বাভাবিক ঘটনা ঘটেছে কোনো একটি ভয়াবহ কারণে নীলা প্রচণ্ড ভয় পেয়েছিল এবং গর্ভধারণের পরও সেই ভীতির রেশ মুছে যায়নি। সেজন্য রাজেশের দুশ্চিন্তায় কাহিল অবস্থা। আজ ঘটনা শুরুর আজ থেকে প্রায় 1.5 বছর আগে শালবন জঙ্গলে নতুন ফরেস্টের অফিসার হিসেবে কাজে যোগ দিলেন রাজেশ। স্ত্রী নীলাকেও নিয়ে এসেছে এখানে। মা প্রথমে রাজি হননি, বনে জঙ্গলে ঘুরে কাজ করবে। ছেলে বউ সেখানে কি করবে? বেশি দিন হয়নি বিয়ের, সুতরাং উভয়কে ছেড়ে থাকা সম্ভব না। নীলা লজ্জায় শাশুড়িকে কিছু বলতে পারেনি, কিন্তু স্বামীকে মিনত করে বলেছে, ওগো তুমি মাকে বুঝিয়ে বলো, তোমাকে ছেড়ে আমি একদিনও থাকতে পারবো না। আমার একটু অসুবিধা হবে না। সমস্যাটা তো রাজেশের। মুচকি হেসে বলেছে, সেখানে কিন্তু ডিশলাইন নেই, শুনেছি নেটওয়ার্কেরও সমস্যা হয়। শপিং মল, ফাস্ট ফুড, চাইনিজ কিছুই পাবে না। আমাকে নেবে না তাই বাহানা করছো, তাই না? মানুষ তো এইগুলোর ছাড়াও বাসে, তাই না? তাছাড়া তুমি থাকলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। মা একা থাকবেন এটা ভেবেই দ্বিধা করছিল রাজেশ, কিন্তু শেষ পর্যন্ত স্ত্রীর মলিন মুখ দেখে রাজি হলো। মাকে বোঝালো সে ওখানে থাকার ব্যবস্থা ভালো, কিন্তু রান্নার মানুষ পাওয়া যাবে কিনা তা জানি না। নীল থাকলে সুবিধা হবে। মা অগত অনুমতি দিলেন, তবুও রাজেশ বলল, মা তুমি যে একা হয়ে যাবে, আমাদের সঙ্গে চলো। মা হেসে বলেন, এই বয়সে আমার কোথায় যাব? আর একা কোথায়? এতদিনে পুরনো বুয়া আছে, ও আমার যথেষ্ট খেয়াল রাখে, অসুবিধা হবে না। ফোনেও কথা হবে। তুই যা বৌমাকে নিয়ে। শালবনে পৌঁছে ওরা মুগ্ধ হয়ে গেল। চারদিকে গাছপালায় ভরা জঙ্গল, প্রাকৃতিক সৌন্দর্যের অসাধারণ বাহার। ফরেস্টের অফিসারের জন্য নির্দিষ্ট ছোট কাঠের বাংলো, সুন্দর প্রয়োজনীয় অথচ সাধারণ আসবাবপত্র নিয়ে সাজানো। জঙ্গলের মধ্যে হিংস্র কোনো জানোয়ার নেই ঠিকই, তবুও বাংলার চারপাশে মজবুত কাটা তারের বেড়া দিয়ে ঘেরা। বাংলোর সামনে ফুল বাগান, পিছনে সবজির ক্ষেত, ফুলের গাছও আছে কিছু। মালিক কেয়ারটেকার হাসানের থাকার ঘর আলাদা। মালির বউ চুমকি ওদের রান্না করে দেবে। সব সুন্দর ব্যবস্থা, শুধু একটাই অসুবিধা, দোকানপাট সব 15 মাইল দূরের শহরে। এখানে কিছুই পাওয়া যায় না। দরকারি সব জিনিসই শহর থেকে কিনে আনতে হবে। অবশ্য তাতে কোনো অসুবিধা নেই, সরকারি জিপ আছে, রাজেশ সেটার ব্যবহার করতে পারবে। দুজনেই পথশ্রমে ক্লান্ত ছিল। রাতে ঝুমকির হাতের রান্না সুস্বাদু খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ল। হাসানও সতর্ক করে দিল রাতে যেন বাইরে না আসে। যদি গাইড আছে পাহারা দেয়। জঙ্গলের কিছু কিছু জায়গা বেশ দুর্গম, কোনো হিংস্র পশুর দেখা পাওয়া যায়নি। যদিও তবুও সাবধান থাকা ভালো। পরের কয়েকদিন ভীষণ ব্যস্ততার মধ্যে কাটলো রাজেশের। ওকে সাহায্য করার জন্য পূর্ণ অভিজ্ঞ কর্মচারীরা রয়েছে, আর আছে সহকারী সুমন।
এরা সবাই খুব ভালো ভদ্র। মূল জঙ্গলের প্রবেশের মুখেই ছোট 2 কামরার অফিস। জঙ্গলের লিজ নিতে আসা কার বয়সীদের সাথে কথা বলা, দূরের জঙ্গলের কেউ যাতে চুরি করে গাছ কেটে না নিতে পারে সেসব খেয়াল রাখা ইত্যাদি আরও আনুষঙ্গিক কাজকর্মগুলো ভালো করে বুঝে নেওয়া, এসবই শৈবালের ব্যস্ত সময় কাটতে লাগলো। অন্য কর্মচারী বিশেষ করে সুমন খুব সহযোগী করলো, তাই তেমন অসুবিধা হলো না। অনেক সময় দুপুরে বাসায় খেতে পারে না আর কি, ড্রাইভার খাবার নিয়ে যায়। নীলাও কম ব্যস্ততা নয়, ঝুমকির সাথে ভাব হয়ে গেছে। দুজনে মিলে নানা পদ রান্না করে, ঢাসা পেয়ারা পেরে খায়। তবে যা করে সবে বাংলোর মধ্যে। স্বামীর করা মানা কাঁটাতারের বাইরে যেন না যায়। চারদিকে জঙ্গল, এখনো কিছু কিছু জায়গা আছে যেখানে এখানকার লোকজনও যায়নি। নীলা জঙ্গল দেখার আবদার করাতে সে বলেছিল নতুন কাজে ভীষণ ব্যস্ত থাকি, একটু অবসর হলেই নিয়ে যাব, কিন্তু একলা কখনো যেও না কেমন। স্বামী সারাদিন ব্যস্ত থাকে, তাতে কি পুরো সন্ধ্যা রাত তো স্ত্রীর সঙ্গে দিতে পারে, তবুও ভাগ্যিস কারেন্ট আছে, টিভি ফ্রিজও আছে। মাঝে মাঝে অফিসের কাজ সারতে রাত হয়ে যায়, তখনও আর ঝুমকি বসে টিভি দেখে। মায়ের সাথেও কথা হয়, উনি ভালো আছেন, এরাও সুখী আছেন, জেনে খুশি হন। দিন কেটে যাচ্ছে ভালোইভাবেই। আকস্মিক একটা ঘটনা ঘটায় স্বাভাবিক জীবনের ছন্দ পতন হলো। সুমন একদিন রাজেশকে জানালো একজন লোক নিখোঁজ, জঙ্গলে গিয়েছিল আর ফেরেনি। অফিসের কর্মচারীরা সব স্থানীয়, তাদের বাড়ি বন থেকে দূরে, কেবল গরিব মজুররা বনের কাছেই ঝাঁপুরে তুলে থাকে। এদেরই একজনের সন্ধান নেই। সাধারণত সরকারি কাজে লোকজন দল বেঁধে বেঁধে কাজ করে জঙ্গলে। হারানো লোকটা হয়তো কোনোভাবে দল থেকে পিছিয়ে গিয়েছিল। বনে হিংস্র প্রাণী নেই নিশ্চিত, কারা চোরেরাও কখনো মানুষ খুন করেছে বলে শোনা যায়নি। তাহলে অনেকে খোঁজা হলো, কিন্তু তাকে কোথাও আর পাওয়া গেল না। সকলের চিন্তা আরও বাড়লো যখন আরও একজন হারিয়ে গেল। নিরাপত্তার জন্য গার্ড, বন্দুক ইত্যাদির ব্যবস্থা আছে ফরেস্ট অফিসে। এসবের সাহায্যে জঙ্গলের ভিতর যতটা যাওয়া যায় তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু বৃথা। একদম যেন বাতাসে মিলিয়ে গেছে মানুষটা। একজন মুরব্বী মন্তব্য, কত প্রাচীন এই জঙ্গলে কত রহস্য আছে এর মধ্যে। শুধু কি বাঘ ভালুকই মানুষ খায়? কে জানে কিসে খাইয়েছে। এভাবে চলতে থাকলে কেউ আর জঙ্গলে ঢুকতে চাইবে না, সব কাজ বন্ধ করে দিতে হবে। কি করবে কেউ ভেবে পাচ্ছে না। সব দায়িত্ব রাজেশের, কোনো কিছুর জন্য সরকারকে জবাবদিহি করতে হবে তাকেই। সুতরাং আরও কিছুদিন দেখে তারপর হেড অফিসে রিপোর্ট করবে। বাংলাতে গার্ড আছে, স্ত্রী সহ সবাইকে এই বিপদের কথা জানিয়ে নিষেধ করে দিল। বাংলার বাইরে যেন কেউ কোনো মতেই না যায়। গার্ডকে বলা হলো মূল গেটে যেন সব সময় বন্ধ রাখে। এর মধ্যে একজন স্থানীয় লোকে অফিসে এলো, সরকারি লোক নয়। অনেকের রেশমের গুটি, আমলকি, হর্তকি ইত্যাদি বনজ সম্পদ সংগ্রহ করে দিন চালায়। লোকটা জানালো এগুলো নিতে সে জঙ্গলের গভীরে চলে গিয়েছিল। সেখানে একজন অদ্ভুত চিহ্ন দেখেছে মাটিতে, যেটা সে বুঝতে না পেরে সাহেবকে বলতে এসেছে। রাজেশ সব শুনে ধমক দিল, কেন সে একা জঙ্গলে গেল? জানেন যে কি অজানা এক বিপদ দেখা দিয়েছে? বিষণ্ণ সুরে লোকটা বলল, কি করুম সাহেব, পেটের ধান্দায় যাইতে হয়, যা পাই সেগুলোই বেচা পরিবার লইয়া খাই, ভয় পাইলে আমাকে চলবো। সবাই জানে রাজেশ, তবুও লোকটার বোকামিতে খানিক রাগারাগি করে সদলে রওনা হলো। বনের যে জায়গাটা লোকটা ওদের নিয়ে এলো সেখানে আগেও এসেছে রাজেশ। জঙ্গলের বেশ গভীরে, গাছ কাটা হয়ে গেছে, এখন সেখানে আর কারো আসার প্রয়োজন হয় না। তাই স্থানটা পরিত্যক্ত। পেটের দায়ে ভয়ভীতি উপেক্ষা করে একা এই প্রায় দুর্গম এলাকায় মানুষ আসতে বাধ্য হয়েছে ভেবে দুঃখ পেল রাজেশ। কপাল ভালো যে লোকটা অক্ষত অবস্থায় ফিরতে পেরেছে।
জঙ্গলের মাটি এখানে নরম এবং কেমন ভেজা ভেজা সবই দেখলো। সেই মাটিতে কেমন অদ্ভুত একটা লম্বা দাগ পড়েছে। মোটা একটা গাছের গুটি টেনে নিলে যেমন সাপ পড়ে, তেমনি গোড়ার দিকে একটু সরু বড় সড়ো সরীসৃপের সাপ হওয়ার সম্ভাবনাই বেশি। ভালো করে দেখে একজন বলল, একমাত্র খুব বড় মোটা অজগর সাপের সাথে মিল আছে। সাপটার কিন্তু সাপ তো একটু এঁকে বেঁকে যাবে, এত সোজা দাগ, তাও পুরো শরীরের ছাপ পড়েনি। অজগর খুব বেশি উঁচুতে নিজেকে তুলতে পারে না, এটা তো মনে হচ্ছে কোমর পর্যন্ত তুলে গিয়েছিল। আর কজন এটা সমর্থন করলো। সত্যি যদি সাপ হয়ে থাকে তবে সেটার প্রস্থ আন্দাজ করতে পারলেও দৈর্ঘ্য বোঝা গেল না। যতদূর সম্ভব খোঁজাখুঁজি করলো সবাই কিন্তু কোনো দিকে জিনিসটা গেছে বের করতে পারলো না। সন্ধ্যা হয়ে আসছে, এখানে থাকা আর নিরাপদ নয়। অফিসে ফিরে এসে সমালোচনা করেও কোনো সিদ্ধান্ত আসতে পারলো না। কি বা কিসের দাগ ছিল। নতুন করে বিপদ বুঝে সম্ভব সতর্ক থাকতে বলা হলো সবাইকে। এইবার হেড অফিসে জানালো তদন্তের জন্য লোকটা এলো। সব শুনে তারাও যথেষ্ট চিন্তিত। খুঁজেও কোনো আমলতই পাওয়া গেল না। অত বড় জঙ্গল তো পুরোটা দেখা সম্ভব নয়। তারাও সাবধানে থাকতে বলে চলে গেল। সবাই কাজকর্মে মন দিল, যথেষ্ট সাবধানতার সাথে। জঙ্গলে একা একদম নয়, প্রয়োজনীয় অস্ত্র নিয়ে তো বটেই। বিশেষ অজ্ঞাত রহস্য যখন জানা গেল না, রাজেশ স্ত্রীকে বলল, জঙ্গলে যাওয়ার কথা ভুলেও যেও না, ঠিক আছে? যতদিনের সাবধান না হচ্ছে ততদিন ওটা বিপজ্জনক, নিষিদ্ধ এলাকা। আমাকে ভয় দেখাচ্ছ কেন? নিজেরা তো ঠিক যাচ্ছ, বিপদকে শুধু আমারই হবে না তোমাদেরও হতে পারে? আমরা পুরুষ মানুষ, অস্ত্র নিয়ে দল বেঁধে যাই, তারপর দুশ্চিন্তায় থাকি। তার উপরও তোমাকে নিয়ে চিন্তা করতে হলে তো মুশকিল। অবলা নারী, কি দরকার অযথা বিপদে ডেকে আনার? যা বললাম মনে থাকে জানা, কিছুতে যাবে না, ঠিক আছে? স্বামীর এই ভাষণে খেপে গেল নীলা। তার উপর অবলা নারী বলায় চোটে লাল। মুখে কিছু বলল না, কিন্তু মনে মনে ঠিক করলো, নারী যে প্রয়োজনে সবলা হতে পারে সেটা জঙ্গল থেকে ঘুরে এসে দেখিয়ে দেব। সাপের দাতারেও পরোয়া করে না, সুযোগ বুঝে সবার অগাচরে বেরিয়ে যাবে। পরপর কয়েকদিন চেষ্টা করলো, কিন্তু গেটের কাছে আসতে নিঃশব্দে গার্ড এসে সামনে দাঁড়িয়ে মাথা নাড়ল। সাহেবের মানা আছে ম্যাডাম, বাইরে যাবেন না আপনি। সুযোগ পেল দুদিন পর। দুপুরে অফিসে খাবার পাঠিয়ে নিজেও খেয়ে হয় বই পড়ে, নয়তো ঘুমায়। অন্যথায়ও যার যার ঘরে বিশ্রাম নেয়। গার্ডও গেটের পাশের ছোট ঘরে একটা ঝিমিয়ে নেয়। এই সুযোগটাই কাজে লাগালো নীলা। গার্ডকে নিয়ে সমস্যা হলো না, সে বেচারা বাথরুমে গিয়েছিল, কিছুই টের পেল না। গেটের চাবি ওই ঘরের একটা ফ্রেকে টাঙানো থাকে। টুপির সাথে বেরিয়ে গেল নীলা। ঠিক সেই সময় জিপে উঠেছে রাজেশ। শরীরটা খারাপ লাগায় সুমনকে কাজে বুঝিয়ে দিয়ে বাসার দিকে রওনা হলো। ভাবলো নীলাকে চমকে দেবে এবং দুপুরের খাবার আছে একসাথেই খাবে। বাংলোর সামনে জিপ দাঁড়াতে রাজেশ নিজেই চমকে উঠল। গেটের সামনে হাসান, মালি ও ওরা সব দাঁড়িয়ে আছে। কয়েকজন স্থানীয় লোকও আছে। গার্ড এবং ওরা মুখ শুকনো করে দাঁড়িয়ে আছে। রাজেশকে অসময়ে দেখে হতভম্ব হয়ে মাথা নিচু করে ফেলল। সবাই ভীত মুখের দিকে চেয়ে বলল, কি ব্যাপার, কি হয়েছে? এখানে সবাই কি করছো? নীলা কোথায়? হাসান বর্ত স্বরে বলল, দুপুরে ওরা ঘুমিয়েছিল, সেই অবসরে উনি বের হয়ে গেছেন, কেউ টেরই পায়নি। প্রচণ্ড ধাক্কা খেল রাজেশ। দিশে হারার মতো গার্ডের দিকে চেয়ে চিৎকার করে উঠল, তুমি তুমি কি করেছিলে? নীলা বের হলো কি করে? অপরাধীর মুখ করে মিনমিন করে জানালো গার্ড। সে টয়লেটে গিয়েছিল, এসে দেখে গেটের তালা খোলা। সবাইকে জাগিয়ে পুরো বাংলো খুঁজেও কোথাও পায়নি। হাসান বলল, খবরটা দেওয়ার জন্য অফিসে যাচ্ছিল সে। এই সময় সাহেব এসে পড়লেন। রাজেশ তখনই হাসানকে জিপে করে পাঠিয়ে দিল। সুমন বন্দুক ও লোকজন নিয়ে যেন দ্রুত চলে আসে।
উদ্ভ্রান্তের মতো রাজেশ এদিক ওদিকে করে আন্দাজ করতে চেষ্টা করলো, কিন্তু নীলা কোনো দিকে গেছে মানা করা সত্ত্বেও কি বোকামি করলো। আতঙ্কে রক্ত জমাট বেঁধে গেল রাজেশের। কিছুক্ষণের মধ্যে সে নীলার স্যান্ডেলের ছাপ দেখতে পেল। অফিস খুব একটা দূরে নয়। সুমনরা ঊর্ধ্বশ্বাসে ছুটে এলো। ঠিক ওই নীলা জঙ্গলের কাছে গেছে। পায়ের ছাপ অনুসরণ করে সবাই এগুলো বেশ গভীরে প্রবেশ করে ওরা বুঝলো এদিকে বহুদিন কেউ আসেনি। ঘন গাছে ঘেরা অত্যন্ত দুর্বিধয় এখানকার জঙ্গল। চিন্তার ব্যাপার, নীলার পায়ের ছাপও আর দেখা গেল না। মাথা ঠান্ডা রেখে রাজেশ খুঁজতে লাগলো স্ত্রীকে। চিৎকার করে ডাকলো। চারপাশে ছড়িয়ে পড়া সবাই সন্ধান করতে লাগলো, কিন্তু কোনো চিহ্নই নেই নীলার। এ সময় সুমনও শুনতে পেল চাপা আর্তনাদ, যন্ত্রণাকাতর সেই চিৎকার শুনে গায়ের লোম দাঁড়িয়ে গেল সবার। ভরত কণ্ঠের গঙ্গানির আওয়াজ অনুসরণ করে দ্রুত এগিয়ে গেল খোলা একটা জায়গায়। এসে ধমকে দাঁড়িয়ে গেল সবাই। মোটা মোটা গাছের ফাঁক দিয়ে সূর্যের আলোয় যে অবিশ্বাস্য ভয়াবহ দৃশ্য দেখলো সবাই। দুঃস্বপ্নেও এমনটা কখনই দেখবে না, এবং যতদিন বেঁচে থাকবে এই বিভীষিকা জীবনেও ভুলতে পারবে না। নীলা মাটিতে শুয়ে, ওর শরীরের ওপরে এক ভয়ঙ্কর মোটা সাপ। না পুরোপুরি সাপ বলা যাবে না। কোমর থেকে নিচের অংশটুকু অজগরের সাথে মিল আছে, কিন্তু আরো মোটা, ঠিক যেন গাছের গুটি। বাকিটা মানুষের মতোই, কিন্তু সম্পূর্ণ মানুষ নয়। সমস্ত শরীর চাকা চাকা দাগেও আসে ভরা। দুপাশে সরু লিকলিকি দুটি হাত, কুৎসিত জিনিসটা পুরো শরীর দিয়ে নীলাকে পেঁচিয়ে ধরেছে। যন্ত্রণা কাতর নীলার চিৎকার করার শক্তি নেই। গঙ্গানির মতো আওয়াজ বেরোচ্ছে শুধু। স্তম্ভিত হয়ে সবাই এই বিবস্ত কল্পনার অভিত মর্মান্তিক দৃশ্য দেখে পাথর হয়ে গেল। তারপর মনের জোরে একত্রিত করে রাজেশ তীব্র আতঙ্কে চিৎকার দিয়ে নীলাকে ডেকে উঠল। মানুষের শব্দ পেয়ে ভয়াবহ আজবটা মুখ ঘুরিয়ে তাকালো। দানবটার চেহারা দেখে আঁতকে উঠল সকলে। সাপের ফনার মতো আকৃতি, মুখের কপালটা ঢালু, নাক বাঁকানো, পলকিন শীতল দৃষ্টি, চেহারা জিভে বেরিয়ে আছে। পুরো শরীরের রং কালচে সবুজ। সমস্ত দেহে শ্যাওলা ও পিচ্ছিল পদার্থের জন্য কেমন একটা ঘা ঘিনঘিনে চকচকে ভাব। ভয়ঙ্কর অশুভ বিভীষিকা তো কোথা থেকে এলো, কতদিন ধরে জঙ্গলে আছে কেউ বলতে পারে না। মানুষজন নিকট হওয়ার কারণ তাহলে এই আজরাইল। শয়তানটার একমাত্র সঠিক নাম হবে সর্পমানব। নীলাকে ছেড়ে অবিশ্বাস্য গতিতে সাপের মতো পালিয়ে যেতে থাকে ঘৃণিত জিনিসটা। কঠিন বাস্তবতা উপলব্ধি করে শিরে উঠে সুমন নিমিষের সিদ্ধান্ত নেয়, ওটাকে পালাতে দিলে প্রত্যেকের জীবন মরণ সংশয় দেখা দেবে। ভয় পেলে চলবে না, যেভাবে হোক মেরে ফেলতে হবে সর্পমানবকে। উত্তেজিত কণ্ঠে রাজেশকে বলে, স্যার আপনি ভাবিকে নিয়ে জলদি হাসপাতালে চলে যান, আমি সবাইকে নিয়ে ওটার পিছু নিচ্ছি। যে করে হোক শয়তানটাকে মেরে ফেলতে হবে। রাজেশের সর্বাঙ্গ অবশ্য তবুও দ্রুত নীলার কাছে আসে। জ্ঞান ওর নেই। ওর দুহাতে স্ত্রীর দেহটা তুলে দৌড়ে জিপে উঠে ড্রাইভারকে হাসপাতালে নিয়ে যেতে বলে। সুমনের বন্দুকের নিশানা অযর্থ সাথের লোকজনের জন্য কাছেও নানা অস্ত্র আছে। আস্থা রাখা চায় ওদের ওপর। তারপর উদ্বিগ্ন হলো রাজেশ, যদি ওরা ব্যর্থ হয়, না মারতে পারে জঙ্গলের বিভীষিকা, তাহলে তো কিয়ামত শুরু করবে দানবটা। হাসপাতালে চিকিৎসার যতটুকু সুযোগ সুবিধা ছিল সব চেষ্টা করেও নীলাকে পুরো সুস্থ করা যায়নি। শারীরিক মানসিক দুটোই ওকে বিধ্বস্ত করে ফেলেছে। এখানে ওর চাইতেও উন্নত মানের চিকিৎসা সম্ভব নয়। ডাক্তাররা ঢাকায় নিয়ে যেতে বলল। অ্যাম্বুলেন্সে করে ওকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হলো। রওনা হওয়ার আগে সুমন এসে দেখা করলো বিভীষিকাটাকে ওরা মেরে ফেলতে সক্ষম হয়েছে। শালবন জঙ্গল এখন নিরাপদ। সুমনকে কাজের দায়িত্ব বুঝিয়ে দিয়ে রাজেশ বিদায় নিল। আর ফিরবে না সে এখানে। যে অপূরণীয় ক্ষতি তার হয়ে গেল, তাতে পুনরায় স্বাভাবিকভাবে এখানে কাজ করা সম্ভব নয়। অস্থির সজল চোখে রাজেশকে সবাই বিদায় জানালো। অসাময়িক ভদ্র এই মানুষটাকে ওরা ভালোবেসেছিল।
নীলার জীবনে ঘটে যাওয়া ভয়াবহ স্মৃতি মন থেকে মুছে যাবে কিনা সন্দেহ, আগের মতো সুস্থ স্বাভাবিক হয়ে উঠবে কিনা জানে না রাজেশ। বুড়োটা পথ নীলা প্রায় অচেতন হয়ে পড়ল। একটু জ্ঞান ফেলে চিৎকার করে ওঠে, দুর্বিষহ যন্ত্রণা ও আতঙ্কে ছটপট করে। রাজেশ্বর হাত ধরে বিষণ্ণ মুখে বাইরে তাকিয়ে রইল। শালবনের আতঙ্ক অনেক পিছনে পড়ে রইল। মা সব শুনে কান্নাকাটি করে অস্থির। ছেলেকে বকলেন, বউকে নিতে মানা করেছিলেন। অমন লক্ষ্মী হাসি মুখে মেয়েটা তার কি হাল করে এনেছে। কোনো জবাব দিতে পারল না রাজেশ। সে নিজেই তো জ্যান্ত বিবাসীটাকে ভুলে যেতে পারছে না। নীলার অবস্থা শোচনীয় তো হবেই। ভবিষ্যতে জানতে পারে না মানুষ, তাহলে অবশ্যই মায়ের নিষেধ শুনত। জাদ্রেল বিশেষজ্ঞ সব চিকিৎসকরা ঘটনা শুনে স্তম্ভিত। এই যুগে ভয়ঙ্কর অথচ আজগুবি সত্যিটা মেনে নেওয়া কষ্টকর, কিন্তু চোখের সামনে নীলার বিধ্বস্ত অবস্থা দেখে অবিশ্বাস করাটাও কঠিন। সাংঘাতিক আতঙ্কে ওরা মানসিক ভারসাম্য হারানো সম্ভব নয়। আন্তরিক চেষ্টার ফলে নীলা কিছুদিনের মধ্যেই বাড়ি ফিরে এলো। যে নীলা ফিরেছে সে আগের নীলা নয়। হাসিনা নিজে থেকে কথা বলে না, জোর করে সবকিছু করাতে হয়। জড় পদার্থে পরিণত হয়েছে। শাশুড়ির মমতা, যত্ন, স্বামীর ভালোবাসা কিছুই ওকে স্বাভাবিক করতে পারে না। ওদের জীবনের সুখ, শান্তি, আনন্দ সব হারিয়ে গেছে। ইতিমধ্যে নীলা গর্ভবতী হলো। খুশির ব্যাপার হলেও নীলার ভীত মলিন মুখের দিকে চেয়ে কেউ আনন্দিত হতে পারল না। নিজেকে সে আরো গুটিয়ে নিয়েছে। কথা তো বলেই না। রাজেশ কাছে এলে ছিটকে সরে যায়। প্রায় অস্পষ্ট স্বরে ফিসফিসে বলে, আমি অসুচি, আমাকে ছুঁয়ো না। একদিন বেশ জোরেই বলে উঠল, এটা আমাকে মেরে ফেলবে। বিস্মিত রাজেশ বলল, কে মেরে ফেলবে? শয়তানের যে বাচ্চাটা পেটে আছে সে কি আমার সন্তান? ছোট্ট শিশু কিভাবে মারবে তোমাকে? যেভাবেই হোক পরীক্ষাগুলো করাও একান্ত দরকার। রাজেশ ঢাকায় এসে স্ত্রীর অবস্থা জানিয়ে হেড অফিসে রিপোর্ট করেছিল। অফিসে বিবেচনা করে ওকে ঢাকার অফিসেই যোগ দিতে বলেছে, কিন্তু কাজকর্ম সব মাথায় উঠেছে। নিয়ম রক্ষার জন্য কোনো মতে যায় অফিসে। সর্বদা নীলার চিন্তায় কিছুই মন থেকে করতে পারছে না। মা যথাসাধ্য কাজ করেন। রাজস্ব অনেক বুঝিয়ে অদর করে বলেছে, লক্ষ্মীটি তুমি এত বুদ্ধিমতী, এই সময় অবুঝ হলে চলে। যেখানে প্রতি মাসে ডাক্তার কোনো দরকার, সেখানে একবার দেখাতে পারলাম না। কিছু পরীক্ষা না করালে আন্দাজে কত আর ওষুধ দেওয়া যায়। কোনো ডাক্তারের দরকার নেই, ভালোই থাকবে ওটা। শুধু আমাকে বাঁচতে দেবে না। ওর ভয়টা যে ভিত্তিহীন। ডাক্তারি পরীক্ষার মাধ্যমে নিশ্চিন্ত করা যেত নীলাকে, কিন্তু সেই সুযোগ পাওয়া গেল না। প্রসবের সময় এগিয়ে আসে। মাঝে মাঝে রাজেশের মনে অপ্রীতিকর চিন্তা হয়। আপদটা নীলার পেটে না আসাই ভালো ছিল। এমনিতেই ভয় পেয়ে নীলা অস্বাভাবিক হয়ে গেছে। তার মধ্যে সন্তানটা গোদের ওপর বিস্ফোরা হয়ে দেখা দিয়েছে। সন্তানের প্রতি সেও আর আগ্রহ অনুভব করে না। যথাসময়ে প্রসব বেদনা শুরু হতে হাসপাতালে ভর্তি করা হলো। জরুরি কয়েকটা পরীক্ষা করে ডাক্তার নিশ্চিন্ত হলেন প্রেশার হাই, হার্টের অবস্থা সুবিধা নয়। উনি সেই ডাক্তার যিনি বাসায় এসে নীলাকে দেখেছিলেন। রোগীর কেসটা তিনি ভালোই জানেন। পৃথিবীতে অনেক রহস্য আছে যার কোনো ব্যাখ্যা বা সমাধান বিজ্ঞান করতে পারেনি।
নীলার জীবনে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনা এমনি এক ভীতিকর ও জটিল রহস্য। আল্ট্রাসাউন্ডতে বাচ্চার সঠিক ছবি এলো না। পেটের মধ্যে ঝাপসা কুয়াশার মতো আবরণে বাচ্চা ঢাকা। বোকা হয়ে গেলেন ডাক্তার। ডাক্তারের জীবনে এমন অদ্ভুত ব্যাপারের সম্মুখীন হননি সে আগে কখনোই। পেশেন্টের অবস্থা বিবেচনা করে দ্রুত সিজারের জন্য প্রস্তুত নিতে লাগলেন ডাক্তার। দীর্ঘশ্বাস ফেলে রাজেশ তাকালো লেবার রুমের দিকে। নীলার অস্পষ্ট যন্ত্রণাময় গঙ্গানি ভেসে আসছে, আর চিৎকার করার শক্তি নেই ওর। প্রিয়তমা স্ত্রীর দুর্বিষহ ব্যথা উপলব্ধি করে শিউরে উঠতে লাগলো ওর শরীর। আহা, কষ্টই না পাচ্ছে নিষ্পাপ নারী। অবশ্যই উৎকণ্ঠিত সময় শেষ হলো। রাজেশের লেবার রুম থেকে বেরিয়ে একজন নার্স এসে দাঁড়ালো ওর সামনে। আতঙ্কে তার চোখে বিস্ফারিত, থরথর করে কাঁপছে পুরো শরীর। নার্সের চেহারা দেখে লাফিয়ে উঠে দাঁড়ালো রাজেশ। ব্যাকুল কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে সিস্টার? আমার স্ত্রী ভালো আছে তো? বিবর্ণ ফ্যাকাশে মুখে কোনো মতে বলল, আপনি ভিতরে যান। লেবার রুম দেখেই নার্স ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালালো। এক দৌড়ে রাজেশ রুমে ঢুকেই হতভম্ব হয়ে গেল। একজন নার্স অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে, আরও দুজন এক কোণে দাঁড়িয়ে মুখে হাত চেপে চিৎকার ঠেকাবার চেষ্টা করছে। ভয়ে দুজনেই কাঁপছে। দুজন ডাক্তার, তাদেরও অবস্থা শোচনীয়। ঘামে ভিজে গেছে মুখ, অবিশ্বাস্য ভীতি তাদের চোখে। ডাক্তারদের অনেক রকম ভালো মন্দ অভিজ্ঞতা থাকে। মৃতদেহ, কুচিত সব রোগ বালাই, মানুষের অভূতপূর্ব মানসিক যন্ত্রণা ইত্যাদি নেই তাদের কারবার। অহরহ অদ্ভুত সব কেস দেখে অভ্যস্ত। কিন্তু আজকের এই সৃষ্টি ছাড়া ব্যাপার ডাক্তারের স্বাস্থ্য অচল বিজ্ঞানকে হার মানিয়ে দিয়েছে। পলকে সব দেখে নিয়ে রাজেশ তাকালো অবসনের টেবিলে। সেখানে সাহিত্য নীলার স্থির নিথর দেহ পড়ে আছে। দেখেই বোঝা যায় ও আর বেঁচে নেই। পাগলের মতো চিৎকার করে উঠল রাজেশ, ডাক্তার, মেরে ফেলুন জলদি ওই পিশাচকে, কিছুতেই যেন বাঁচতে না পারে জলজ্যান্ত শয়তানটা। তারপর ওই নীলার শরীরটা বুকে জড়িয়ে অদম্য কান্নায় ভেঙে পড়ল। প্রিয়তমা, তোমার এই অযোগ্য স্বামীকে ক্ষমা করে দিও, তোমাকে রক্ষা করতে পারিনি। নীলা, সবার সয় না, আমারও সইল না। বন্ধুরা, আমার এই ঘটনা কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, কারণ আপনার প্রতিটি কমেন্ট আমাকে নতুন নতুন ভয়ঙ্কর ঘটনা বলতে উৎসাহিত করবে। আর অবশ্যই জানাবেন আমার ঘটনাটা কেমন লেগেছে। আর আপনি যদি আমার চ্যানেলে আপনার যারা ভয়ঙ্কর ঘটনা পাঠাতে চান, তাহলে অবশ্যই ভূতওয়ালা হরর @gmail.com এখনই পাঠিয়ে দিন।